অরুণাচল প্রদেশ ভারতের একদম পূর্ব দিকে অবস্থিত। আমরা অরুণাচল প্রদেশকে উদীয়মান সূর্যের দেশ হিসেবেও জানি। আপনারা যারা অরুণাচল প্রদেশ গিয়েছেন, আপনারা সবাই জানেন অরুণাচল প্রদেশে একটি স্বর্গের অনুভূতি ফিল করা যায়। তবে অরুণাচল যতটাই সুন্দর, কল্পনার অধিক, ততটাই কিন্তু রহস্যের বেড়াজালে বন্দী। আপনারা নিশ্চয়ই জানতে চান এই কথাটা বলার কারণ। তো সাথে থাকতে হবে, পুরোটা শুনতে হবে, তাহলে আপনারা নিজেরাই চমকে যাবেন। এত সুন্দর একটা পাহাড়ি জায়গা, ঝলমলে আকাশ, নদীগুলো নিজের মতো করে যেন বয়ে যাচ্ছে, প্রচুর ঝর্ণা, কনকনে ঠান্ডা হাওয়া, তারই মাঝে অরুণাচলের হাড় কাঁপানো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। 2021 ফেব্রুয়ারির 2 তারিখ রিশান ও রাত্রি গুয়াহাটি থেকে রওনা হয় অরুণাচল ভ্রমণের জন্য। ওদের প্ল্যান ছিল ওরা 4 দিন যতটুকু এক্সপ্লোর করা যায় করে দেন ওরা গুয়াহাটি ব্যাক করবে, কারণ ওরা দুজনেই জব করত, তাই ওদের হাতে সময়টাও কম ছিল। কিন্তু ওরা জানতো না ওদের জন্য অরুণাচলে কি কি অপেক্ষা করে রয়েছে। গুয়াহাটি থেকে দুপুর 12টায় বাসে রওনা হওয়ার পর বাস অনেকটা লেট করে। যাওয়ার পথে বমডিলা একটা জায়গায় ওরা রাত 9টায় ডিনার সেরে ফেলল। বাস আবার রওনা হলো। দিরাং গিয়ে পৌঁছল তখন রাত 2:48। দিরাং পৌঁছে যাওয়ার পর ওই রাতে দেখার মতো তো আর কিছুই নেই, তাই রিশান ও রাত্রি হোটেল রুমে চলে গেল। চারিদিকে কনকনে ঠান্ডা। রুমটা বেশ ভালোই ছিল। রুমটিতে দুদিকে 2টো জানালা ছিল, পাশে একটা ব্যালকনিও ছিল। একটা জানালা দিয়ে দিরাং নদী দেখা যায়, আরেকটা জানালা দিয়ে ঘন জঙ্গল দেখা যায়। তো বেশ ভালো লাগলো ওদের দুজনের কাছে ভিউটা। তারপর রিশান রাত্রিকে বলল, চলো আমরা ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠে আমরা দিরাং ঘুরতে বের হব। রাত্রি রিশানের কথা মতো ঘুমোতে তো চলে গেল, কিন্তু রাত্রির কিছুতেই ঘুম আসছে না। রিশান ঘুমিয়ে পড়েছে। রাত্রি কিছুক্ষণ পরপরই মোবাইলের টাইমটা দেখছে কটা বাজে। যখন ভোর 4টা বাজলো, রাত্রি বেড থেকে উঠে ব্যালকনিতে গিয়ে বসল আর মনোযোগ দিয়ে দিরাং নদীটাকে দেখছে। কিন্তু হঠাৎ রাত্রি দেখতে পেল দিরাং নদীর জলটা লাল হয়ে যাচ্ছে। রাত্রি প্রথমে ভাবল কোনো জন্তু জানোয়ারের রক্ত হবে, হয়তোবা কেউ মরা জন্তু নদীতে ফেলে দিয়েছে, তাই রক্তটা জলে ভেসে যাচ্ছে, নদীর জলটা লাল হয়ে গেছে। রাত্রি তখন ব্যালকনি থেকে রুমে চলে এলো। সকাল হলো। রিশান রাত্রি দুজনেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল দিরাং ঘোরার জন্য। সারাদিন দিরাং সাইট সিইং করার পর বিকেলবেলা রাত্রি রিশানকে নিয়ে চলে এলো দিরাং নদীর পাশে কিছুটা ফটোশ্যুট করার জন্য। কিন্তু ফটো নিতে নিতে মাঝপথে রাত্রির চোখে পড়ল নদীর পাশে একটা ব্যাগের দিকে। এটা থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছিল। রিশান রাত্রিকে বলল, ব্যাগটাতে হয়তোবা পচা কিছু আছে, পাশে যেও না। এইদিকে ভোরের বেলকনি থেকে দেখা ঘটনাটাও রাত্রি রিশানকে বলল না। তারপর সন্ধ্যা হয়ে গেল। রিশান রাত্রিকে বলল, চলো আমাদের ফিরতে হবে। রাত্রি রিশানকে বলল, ভালোই তো লাগছে, আর কিছুক্ষণ থাকি। রিশান বলল, ছিলে তো এতক্ষণ, এখন চলো। কিন্তু রাত্রি কিছুতেই ফিরতে চাইছে না। কিরকম একটা অদ্ভুত আচরণ করছে রিশানের সাথে। রিশান রাত্রিকে জোর করে নিয়ে হোটেলে ফিরে এলো। এরপর ফ্রেশ হয়ে ইভিনিং স্ন্যাক্স অর্ডারের জন্য রিশান যেই ফোন করবে রিসেপশনে, এমনিতেই দেখলো হোটেল রুমের ফোনটা অফ হয়ে আছে।
ঋষান রাত্রিকে বলল, রাত্রি তুমি বসো, আমি নিচে গিয়ে অর্ডারটা দিয়ে আসি। এই কথা বলে ঋষান নিচে গেল। রাত্রি আবার ব্যালকনিতে চলে এলো। রাত্রি পুরনো দিনের একটা গান মোবাইলে চালিয়ে শুনতে লাগলো আর দিরাং নদীর দিকে তাকিয়েই রইল। হঠাৎ গানটা অফ হয়ে গেল। ভারী একটা কণ্ঠস্বর ভেসে আসলো রাত্রির কানে, এই মেয়ে, ব্যাগটা তোর জন্য অপেক্ষা করছে, চলে আয় তুই নদীর পাশে, আয় চলে আয়। এমনিতেই ঋষান ফিরে আসলো। বলল, রাত্রি তুমি এখানে বসে আছো? ঠিক আছে, এখনই স্ন্যাক্স আর কফিটা আমরা ব্যালকনিতেই বসে খাবো। রাত্রি একটা রাগ মুখে গিয়ে ঘুমিয়ে পড়ল। ঋষান ভাবল, যা বাবা, ওর আবার কি হলো। কিছুক্ষণ পর অর্ডার নিয়ে চলে এলো রুম সার্ভিস। রাত্রিকে ঋষান ডাক দেওয়ার জন্য বেডের পাশে গেল। মাথায় হাত দিতেই দেখল রাত্রির খুব জ্বর এসেছে। ঋষান রাত্রিকে ডাক দিয়ে বলল, তুমি কিছু খেয়ে নাও, তারপর মেডিসিন নিয়ে নিও। কিন্তু রাত্রি ঘুম থেকে উঠল না। রাত হয়ে গেল অনেক। রাত্রিকে অনেক ডাকার পরও রাত্রি উঠল না। রাত্রি বলল, আমি খাবো না, আমার খিদে নেই। ঋষান ডিনার শেষ করে ঘুমিয়ে পড়ল। যখন মাঝরাত, ঘড়িতে 2:45 বাজে, তখন ঋষানের হঠাৎ ঘুম ভাঙল। দেখল রাত্রি বেডে নেই। সব জায়গায় দেখার পর রাত্রিকে না পেয়ে ঋষান চারিদিকটা ভালো করে দেখতে লাগলো। হঠাৎ ঋষানের চোখ গেল দিরাং নদীর পাশে একটা ঝোপের ধারে। ঋষান যখন গেল ঝোপটির ধারে, তখন ঋষানের আর মাথায় কিছুই কাজ করছে না। ঋষান রাত্রিকে দেখতে পেল এবং রাত্রির পাশে সেই ব্যাগটা, যেটা ওরা দিরাং নদীর পাশে ফটোশ্যুট করার সময় দেখেছিল। রাত্রি ওটা থেকে কিছু পচা কুকুরের না জানি আরও কিছু হাড় গোড় আছে, রাত্রি ওটা থেকে কিছু রক্ত নিয়ে হাতে মুখে মাখাচ্ছে আর হাসছে, চোখ দুটো লাল লাল, আর জোরে জোরে মাথা নেড়ে বলছে, আমি এখান থেকে কোথাও যাব না। ঋষান ওকে জোর করে এখান থেকে তুলে নিয়ে চলে এলো হোটেল রুমে। তখন প্রায় ঘড়িতে 4:20, ভোর হতে চলল। হোটেল রুমে এসে ওকে ফ্রেশ করে বেডে শুয়ে দিয়ে ঋষান ভাবতে লাগলো, কি করা যায়, রাত্রি কেন এরকম অদ্ভুত আচরণ করছে। তখন ঋষান গুয়াহাটি ওদের এক পরিচিত কাকুকে ফোন করে। কাকু বলল, চিন্তা করিস না, অরুণাচল বমডিলায় আমার এক বন্ধু থাকে, অমিত। আমি ওকে ফোন করে বলবো ও যেন তোদের সাথে গিয়ে দেখা করে। তারপর দুপুর 1:40, অমিত কাকু হোটেল রুমের কাছে এসে ঋষানকে ফোন করে বলল, আমি এসেছি, কোথায় তোমরা? ঋষান গিয়ে ওনাকে রুমে নিয়ে এসে রাত্রিকে দেখালো। রাত্রি তখনও ঘুমোচ্ছে। উনি রাত্রির মাথায় হাত রেখে একটা মন্ত্র পাঠ করল, আর রাত্রির হাতে একটা কালো ধাগা ও ঋষানের হাতে একটা কালো ধাগা বেঁধে দিয়ে বলল, তোমরা এক্ষুনি অরুণাচল ছেড়ে বেরিয়ে যাও, এখনো বেশি দেরি হয়নি। ঋষান বলল, কাকু কি হয়েছে রাত্রি? কাকু বলল, দেখো বাবা, অরুণাচলকে প্রকৃতি যতটা ঢেলে দিয়েছে, ঠিক ততটাই অরুণাচল রহস্যময়। সব জায়গাতেই পজিটিভ থাকলে নেগেটিভও আছে। তাছাড়া বিভিন্ন তন্ত্রের পুজো হয় এই দিরাঙে। এই যে দিরাং নদী দেখতে পাচ্ছ, এখানে অনেক তন্ত্রের সাধনার পর মনুষ্য বলি দিয়ে দিরাং নদীর জলে ভাসিয়ে দেওয়া হতো আগে। দিরাং নদীর যতটাই কলতান মনোরম দেখতে পাচ্ছ, সৌন্দর্য উপভোগ করতে পাচ্ছ, ততটাই ভুতুরে রহস্যে ঘেরা এই দিরাং নদী। তাই তুমি আর দেরি না করে রাত্রিকে নিয়ে অরুণাচল ছেড়ে এখনই বেরিয়ে পড়ো। আর তোমাদের হাতে বেঁধে দেওয়া ধাগাগুলো যে কোনো পরিস্থিতিতেই খুলবে না। গুয়াহাটি পৌঁছে যাওয়ার পর কোনো ঠাকুরের স্থানে ওই ধাগাগুলো রেখে দিয়ে আসবে। ঋষান
তখনই রাত্রিকে নিয়ে অরুণাচলকে বাই বাই বলে গুয়াহাটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। তখন বিকেল 4টা। ওদের গাড়ি দিরাং ও বমডিলার মাঝামাঝি খৈতামের কাছে বাঁক নিতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। তখন রাত্রি ও নিশার গাড়ি থেকে ছিটকে পড়ে যায়, কিন্তু ঋষানের তেমন কিছু হয়নি। হাতে পায়ে একটু ছোটোখাটো চোট পেয়েছে, কিন্তু রাত্রির হাতের ধাগাটা ছিঁড়ে যায়। তখন রাত্রি আবার দিরাং যাওয়ার জন্য উত্তাল হয়ে ওঠে। ঋষান তখন দিশেহারা হয়ে অমিত কাকুকে ফোন করে সবটা বলে। অমিত কাকু বলল, তুমি রাত্রিকে নিয়ে এক্ষুনি বমডিলা বুদ্ধিস্ট মনাস্ট্রিতে পৌঁছে যাও, আমিও আসছি। তখন গাড়ির ড্রাইভার ও ঋষান রাত্রিকে নিয়ে অনেক কষ্টে বমডিলা মনাস্ট্রিতে পৌঁছায়। মনাস্ট্রিতে যাওয়ার সঙ্গে সঙ্গে রাত্রি জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর অমিত কাকুও এসে পৌঁছায়। তারপর মনাস্ট্রির বৌদ্ধ ভিক্ষুরা এবং অমিত কাকু মিলে পুজোতে বসে জানতে পারে রাত্রি কোনো বুদ্ধতান্ত্রিকের শিকার। ওকে একটা পিশাচ পজেস করতে চেষ্টা চালাচ্ছে। তখন ওনারা শান্তি পুজোর মাধ্যমে রাত্রিকে সুস্থ করে তোলে এবং ওই রাতটা ওনারা সবাই বমডিলা মনাস্ট্রিতেই কাটায় এবং পরের দিন সকালবেলায় ওনারা গুয়াহাটি চলে আসে সবাই। আজও যখন ঋষান ও রাত্রি এই ঘটনাটা কেউকে বলে, ওরা শিহরিত হয়ে যায়। রাত্রি আজও ভয়ে অসুস্থ বোধ করে এই ঘটনা মনে পড়লে। এইরকম আরও কিছু গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন এবং চ্যানেলটিকে ফলো করে রাখবেন।